তৃণমূলের অ্যাকাউন্টের খতিয়ান কি, তার সাথে অভিষেকের অ্যাকাউন্ট লিঙ্কড কিনা, বা অভিষেক ওই অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা, তৃণমূলের অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা, সেখান থেকে টাকা তুলতে চাইছে কিনা, কোন কারণে ফ্রিজ করা হয়েছে। আশিস ব্যানার্জি আত্মঘাতী হয়েছেন। কি কারণে আত্মঘাতী হয়েছেন? বিজেপিকে দোষারোপ করে, শুভেন্দু অধিকারীকে দোষারোপ করে, মোদিজিকে দোষারোপ করে। নরেন্দ্র মোদিজির একটা শব্দ, দুটি শব্দ, দিমাগি নকশাল, এই কথাটায় একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে বা ফেসবুক অ্যাকাউন্ট হবে, সেখানে কয়েক লক্ষ লক্ষ ফলোয়ার বাড়বে, এটা তো স্বাভাবিক বিষয়। এরা এবার ঠিক করতে পারছে না যেটা আপ পার্টিটা করবে, না কংগ্রেস পার্টিটা করবে, না ককরোচ জনতা পার্টিটা করবে, না এবার দিমাগি নকশাল পার্টিটা করবে। এই তৃণমূল একটি শেল কোম্পানির মাধ্যমে একটি বিজনেস ক্লাস জেট এবং একটি চপার কিনেছে, তাই না? আবার তৃণমূলের টাকা দিয়ে ওই দুটো জিনিস কেনা হয়েছে, আবার তৃণমূল ওইটাকে আবার ভাড়াতেও লাগিয়েছে অভিষেক ব্যানার্জির জন্য। তৃণমূলের অ্যাকাউন্ট না অভিষেকের অ্যাকাউন্ট, না তৃণমূলের অ্যাকাউন্টটাই অভিষেকের অ্যাকাউন্ট, না এবং তৃণমূলের অভিষেকের অ্যাকাউন্টটাই তৃণমূলের অ্যাকাউন্ট, সেটা তো সময় বলবে। ওই কুণাল ঘোষ গিয়ে একবার কালীঘাট তৃণমূলে গিয়ে একবার দেউটি জ্বালাচ্ছে টিম টিম করে, আরেকবার ঋতব্রত মানে বালিশ চাটা তৃণমূলের ওখানে গিয়ে টিম টিম করে দেউটিটি জ্বালাচ্ছে। সুতরাং কুণাল ঘোষ ভালো বলতে পারবে যে অ্যাকচুয়ালি তৃণমূল বনাম তৃণমূলের অন্দরের খবর কি। বিচার ব্যবস্থার মতো চলবে। বিচার ব্যবস্থা যদি মনে করে অভিষেককে নভেম্বর কেন পরবর্তী বছরেরও নভেম্বর অবধি দেবে, কোনো রক্ষা কবচ দেবে, সেটা বিচার ব্যবস্থা, সেখানে তো বিজেপির কিছু বলার নেই। আগের দিন বোধহয় আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট হয়ে ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, সেটা ওনার ব্যক্তি স্বাধীনতা, সেখানে কেউ হস্তক্ষেপ করবে না, না পশ্চিমবঙ্গ সরকার করবে, না কেন্দ্রীয় সরকার করবে, না বিজেপি করবে, আমরা তো কেউ করবোই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যতটুকু জানি তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, অনেকদিন হয়েছে। 440 কোটি টাকা সেই অ্যাকাউন্টে আছে বা ছিল, এবং এটাও মানে ইডি এটাও খুঁজে বের করেছে যে 160 কোটি টাকা দিয়ে এই তৃণমূল একটি শেল কোম্পানির মাধ্যমে একটি বিজনেস ক্লাস জেট এবং একটি চপার কিনেছে, তাই না? আবার তৃণমূলের টাকা দিয়ে ওই দুটো জিনিস কেনা হয়েছে, আবার তৃণমূল ওইটাকে আবার ভাড়াতেও লাগিয়েছে অভিষেক ব্যানার্জির জন্য। মানে ভাবুন, কুণাল ঘোষকে এত ভালো লাগে, কুণাল ঘোষকে এখানে না টানলেই না হয়, যে মমতাময়ী মা মমতা ব্যানার্জি কুণাল ঘোষকে বলির পাঠা বানিয়েছিল সারদা কেলেঙ্কারির জন্য। মানে কুণাল ঘোষের কাঁধে ভর রেখে বন্দুক চালিয়ে আবার কুণাল ঘোষকেই জেলে পুড়ে দিয়েছিল। এই হচ্ছে গিয়ে কেস তৃণমূলের, অন্দরের কথা বাইরের কথা। এবার এটা অভিষেক ব্যানার্জির এইচডিএফসি যে অ্যাকাউন্ট, তৃণমূলের অ্যাকাউন্টও এইচডিএফসিতে, এবং এটা তৃণমূলের অ্যাকাউন্ট না অভিষেকের অ্যাকাউন্ট, না তৃণমূলের অ্যাকাউন্টটাই অভিষেকের অ্যাকাউন্ট, না এবং তৃণমূলের অভিষেকের অ্যাকাউন্টটাই তৃণমূলের অ্যাকাউন্ট, সেটা তো সময় বলবে। আশা করি বোধহয় আগামীকালকে সুপ্রিম কোর্ট একটা ডেট দিয়েছে, সাবজুডিস ম্যাটার, সেখানে বেশি কিছু বলা উচিত না। কিন্তু আবার বলবো যে তৃণমূল এবং অভিষেক একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, সুতরাং এটাও দেখতে হবে কিসের জন্য ফ্রিজ করা হয়েছে, কোন কারণে ফ্রিজ করা হয়েছে, এবং তৃণমূলের অ্যাকাউন্টের খতিয়ান কি, তার সাথে অভিষেকের অ্যাকাউন্ট লিঙ্কড কিনা, বা অভিষেক ওই অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা, তৃণমূলের অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা, সেখান থেকে টাকা তুলতে চাইছে কিনা। দেখুন, বিদেশ যাত্রা সবাই করতে চায়, বেড়াতে ঘুরতে কেনা ভালো পায়, বলুন। এখন তৃণমূলের একটা মানে একটা সেশন চলছে, যখন সরকারে নেই, কোনো কাজকর্ম নেই, ঘুরতে যেতেই পারেন। আমরা এটা কখনোই মনে করি না, একজন সাধারণ নাগরিক হিসেবে, এই ভারতবর্ষের একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমরা মনে করি না যে এহেন কোনো চিকিৎসা আছে বা এহেন কোনো রোগ আছে যেটা ভারতবর্ষে সম্ভব নয়। আজকে বিদেশিরা এসেও ভারতবর্ষে চিকিৎসা করাচ্ছেন এবং তারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করছেন। সেখানে অভিষেক ব্যানার্জি আমেরিকাতেই যেতে হবে, স্থাবর অস্থাবর সম্পত্তি নাকি ওনার কিচ্ছু নেই, উনি নাকি নিট অ্যান্ড ক্লিন, উনি নাকি নিজের বাড়িতেও থাকেন না, ওই বাড়িটাও ওনার নামে না। তাহলে এত এত টাকা খরচা করে একটা চোখের চিকিৎসা করাবার জন্য আমেরিকা কিভাবে উড়ে যেতে পারে একটি এত কম বয়সী ছেলে? সেই টাকা কোত্থেকে আসছে? সেই হার্ডওয়্যারের কোম্পানি বা হার্ডওয়্যারের দোকানের কি স্ট্যাটাস? এগুলো সবই আশা করি সরকারেরও নজরে আছে, ইডিরও নজরে আছে, সিবিআই এর নজরে আছে, এবং সুপ্রিম কোর্টের নজরে আরও যাবে। দিদি, এখানে আরেকটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট দ্বারস্থ হয়েছেন আরেকটা বিষয় নিয়ে, মামলা রুজু করেছেন যে এই যে 20 জন সাংসদ এনসিপিআই তে এসছে,
তাদের বিরুদ্ধে এই যে তারা এক দল থেকে আরেক দল সাংসদ পদটা ওম বিড়লাকে কেন্দ্র করেই কিন্তু এই মামলাটা রুজু করেছিল, কি বলবেন? তার সমস্যা কোথায়, তার জ্বালাটা কোথায়? সাংসদ পদ খারিজ করে দিতে হবে, এটা তার দাবি? দেখুন, প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জির জ্বালা উঠেছিল 4ই মে বেলা 12টার পর থেকে, কেননা মার্কেটে বার্নলের অভাব পড়েছিল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ও ডিজে বাজাতে পারেনি, ওর বিশেষ ইচ্ছে ছিল ডিজে বাজাবার, জায়গায় জায়গায় ও ডিজে বাজাতে পারেনি। ওর যারা সাঙ্গপাঙ্গরা আছে, জাহাঙ্গীর নামক যে সাঙ্গপাঙ্গগুলো আছে, ওরাও ডিজে বাজাতে পারেনি, ফলতা ইলেকট্রিক চুল্লি করতে পারেনি। সনাতনী হিন্দুদের জন্য প্রচন্ড জ্বালা লেগেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল এই মুহূর্তে ওরক হয়ে গোবিন্দায় নম, ওরক হয়ে গোবিন্দায় নম। সেখানে ওই টিম টিম করে একটি দেউটি জ্বলছে যার নাম কুণাল ঘোষ। ওই কুণাল ঘোষ গিয়ে একবার কালীঘাট তৃণমূলে গিয়ে একবার দেউটি জ্বালাচ্ছে টিম টিম করে, আরেকবার ঋতব্রত মানে বালিশ চাটা তৃণমূলের ওখানে গিয়ে টিম টিম করে দেউটিটি জ্বালাচ্ছে। সুতরাং কুণাল ঘোষ ভালো বলতে পারবে যে অ্যাকচুয়ালি তৃণমূল বনাম তৃণমূলের অন্দরের খবর কি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে বিজেপির কিছু বলার নেই, এখানে রাজ্য সরকারেরও কিছু বলার নেই, কেন্দ্রীয় সরকারেরও কিছু বলার নেই। তৃণমূলের এগেস্টে যাচ্ছে। আমরা অনেকদিন আগে বলেছিলাম, অনেক বছর আগে বলেছিলাম, যে পথে তৃণমূল এগোচ্ছে, যেভাবে রাজ্যটাকে বিরোধী শূন্য করার চেষ্টা করছে, সেখানে অচিরেই তৃণমূল যদুবংশে পরিণত হবে, এবং সেটাই হয়েছে, সেটাই হচ্ছে। আশিস ব্যানার্জির অবস্থা দেখুন, আশিস ব্যানার্জি আত্মঘাতী হয়েছেন। কি কারণে আত্মঘাতী হয়েছেন? বিজেপিকে দোষারোপ করে, শুভেন্দু অধিকারীকে দোষারোপ করে, মোদিজিকে দোষারোপ করে না, নিজের দলের লোক, নিজের দলকে দোষারোপ করে, যে দলে তিনি ছিলেন। উনি তো বিজেপি থেকে এমএলএ ছিলেন না, উনি তো বিজেপির হয়ে কোনোদিন রাজনীতিটা করেননি। তাহলে উনি কেন বলে গেছেন আশিস ব্যানার্জি যে রাজনীতিতে এসো না, আমি চাই না আমার আগামী প্রজন্ম, আমার পরিবারের কেউ রাজনীতিতে আসুক? উনি খুব ভুল করেছেন রাজনীতিতে এসে। সুতরাং রাজনীতিতে এসে উনি ভুল করেননি, উনি তৃণমূলের হয়ে রাজনীতি করে উনি ভুল করেছেন, সেটাই উনি বুঝিয়ে দিয়ে গেলেন। দিদি, একেবারে অন্য প্রসঙ্গ, সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নভেম্বর অবধি কিছু করা যাবে না, রক্ষা কবচের মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হলো। সিবিআই এখনো অব্দি প্রমাণ করতে পারলো না যে সইজাল কাণ্ডের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে সরাসরি যোগাযোগ রয়েছে। কি বলবেন? বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত? প্রথমে বিদেশ যাওয়া, সেকেন্ড হাইকোর্টে এটা, কৌশিক চন্দ্র বেঞ্চ এটা বললেন, কি বলবেন? আক্রান্ত না, এটাতেই তো বোঝা যায় যে ভারতবর্ষে ডেমোক্রেসি চলছে, গণতান্ত্রিক ব্যবস্থা ঠিকঠাক ভাবে চলছে। আগে কংগ্রেসের আমলে যেরকম ভাবে বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হতো, এবং তৃণমূলের আমলেও দেখেছি, যখন রাজ্যে শাসন ছিল তৃণমূলের, হাইকোর্টের যারা আইনজীবীরা আছেন, ইভেন হাইকোর্টের যারা জাজ, তাদের উপর কিভাবে আক্রমণ শানিত হয়েছে, তাদের বাড়ির সামনে কিভাবে পোস্টার লাগানো হয়েছে, বা কি নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, জাজকে হাইকোর্টে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, বন্ধক রাখার চেষ্টা করা হয়েছিল। এই সরকারের আমলতে কিছু হচ্ছে না, এটা পরিবর্তনের সরকার, মানুষ তো এই পরিবর্তনটাই চেয়েছিল, তাই না? বিচার ব্যবস্থার মতো চলবে। বিচার ব্যবস্থা যদি মনে করে অভিষেককে নভেম্বর কেন, পরবর্তী বছরেরও নভেম্বর অবধি দেবে, কোনো রক্ষা কবচ দেবে, সেটা বিচার ব্যবস্থা, সেখানে তো বিজেপির কিছু বলার নেই। বিচার ব্যবস্থা, সরকার, প্রশাসনিক ব্যবস্থা এবং দলগত ব্যবস্থা, এই তিনটে সম্পূর্ণভাবে আলাদা। এই তিনটেকে তৃণমূল, এবং যখন কংগ্রেস ছিল 2014 আগে ইউপিএ ছিল, ওরা এই তিনটে ব্যবস্থাকে একদম খিচুড়ি বানাবার, একটা ঘ্যাট পাকাবার চেষ্টা করেছিল, যেটা বিজেপি আসার পর থেকে ধীরে ধীরে জিনিসগুলোকে আলাদা করা শুরু করেছে। সুতরাং মানুষের খুশি হওয়া উচিত যে বিচার ব্যবস্থার দিকে এগোচ্ছে। বিচার ব্যবস্থা যদি মনে করে অভিষেক দোষী, সিবিআই, সিআইডি, ইডি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা যদি সঠিক প্রমাণ দিতে পারে এবং যেগুলো হয়েছে তথ্য অনুযায়ী, তাহলে আদালতের মতো করে বিচার করবে। এখানে তো বিজেপির কিছু বলার নেই। নকশাল দিমাগি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা কথার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ফলোয়ার্স তৈরি হয়ে গেল, কয়েক হাজার ফলোয়ার্স তৈরি হয়ে গেল, একটা পার্টি তৈরি হয়ে গেল, নকশাল দিমাগি এরকমই কিছু একটা নাম। অপর প্রান্তে দেখতে পাচ্ছি ককরোচ জনতা পার্টি যেটা রয়েছে সিজেপি, সেই সিজেপির পক্ষ থেকে প্রেস কনফারেন্স, প্রথমে সাংবাদিকদের মার, তারপর এখন প্রেস কনফারেন্স, চাইছেটা কি? আপনাদের চ্যানেল কি আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে নরেন্দ্র মোদীজি যখন ইনস্টাগ্রামে প্রবেশ করেছেন, পুরো অ্যালগোরিদমটাকে হ্যাক করে নিয়েছেন। মানে ওনার ভিডিও এত ভাইরাল হয়েছে, তাহলে ভাবুন নরেন্দ্র মোদীজিকে আমরা বিশ্বগুরু বলবো না কেন?
ওনার একটা কথাতে যদি লাক্ষাদ্বীপের মতো একটি জায়গা, সেই জায়গায় যদি ট্যুরিজম প্রমোট হতে পারে, সেখানে যদি কয়েক লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসতে পারে, এবং ওনার একটা কথায় যদি মেলোডি চকলেটের মানে মার্কেট এতটা বাড়তে পারে, তাহলে ভাবুন নরেন্দ্র মোদীজির একটা শব্দ, দুটি শব্দ, দিমাগি নকশাল, এই কথাটায় একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে বা ফেসবুক অ্যাকাউন্ট হবে, সেখানে কয়েক লক্ষ লক্ষ ফলোয়ার বাড়বে। এটা তো স্বাভাবিক বিষয়, কেননা যারা বিরোধীরা আছেন তারাও নরেন্দ্র মোদীজিকে কোনো না কোনোভাবে সাবকনশিয়াস মাইন্ডে ফলো করেন। এবার মজার ব্যাপারটা হচ্ছে, নরেন্দ্র মোদীজি কিন্তু লালকেল্লা থেকে শুধু দিমাগি নকশাল কথাটা উল্লেখ করেছেন, কারোর নাম বলেননি, তাই না? এবার ধীরে ধীরে যেরকম ভাবে আরশোলাগুলো গর্ত থেকে বেরিয়ে আসছিল, ঠিক সেরকম ভাবে দিমাগি নকশাল যারা আছে তারা তাদের ওই গর্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। আগে আরশোলা বেরিয়েছিল, এখন ইঁদুরগুলো বেরিয়ে আসছে। দিমাগি নকশাল মানে কারা? শুনুন, এই মুহূর্তে ভারতবর্ষে দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা রাষ্ট্রবাদী, যারা ন্যাশনালিস্ট, আরেকটা হচ্ছে যারা দিমাগি নকশাল, যারা শারজিল ইমাম, যারা আপনার কি বলে এই রকম যারা আরবান নকশাল গুলো আছে, উমার খালিদ, যারা সাপোর্ট দেয় চিকেন নেককে ভাঙতে হবে, যারা সাপোর্ট দেয় উত্তর পূর্বাঞ্চলের যে বেলটা আছে সেই বেলটাকে গোটা ভারতবর্ষের সাথে বিচ্ছিন্ন করে চায়নার হাতে তুলে দেবে, এবং বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানি জঙ্গিরা সেখানে প্রবেশ করে গোটা ভারতবর্ষটাকে তছনছ করে দেবে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে একটা বিশাল বড় টেরর নেটওয়ার্কে কমপ্লিটলি ডেমোলিশ করে দেওয়া হয়েছে। এই দিমাগি নকশালরা কোনো না কোনোভাবে ডিপ স্টেট, জর্জ সোরোস, এই আমেরিকান যে ফান্ডিং গুলো আছে, যেগুলো অ্যান্টি ন্যাশনাল ফান্ডিং, যেগুলো অ্যান্টি ন্যাশনাল কার্যপ্রণালী করে গোটা বিশ্ব জুড়ে, যারা ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করে, যারা ভারতবর্ষটাকে টুকরে টুকরে করতে চাইছে, যারা সেই টুকরে গ্যাংকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে, পরোক্ষ মদত দিচ্ছে বা ডিরেক্ট মদত দিচ্ছে, সেই সব দিমাগি নকশালরা ধীরে ধীরে বেরিয়ে আসছে। মজার ব্যাপারটা হলো, এরা এবার ঠিক করতে পারছে না যে এরা আপ পার্টিটা করবে, না কংগ্রেস পার্টিটা করবে, না ককরোচ জনতা পার্টিটা করবে, না এবার দিমাগি নকশাল পার্টিটা করবে।